নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস, সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে ডক্টর প্লাস। এখন এইভাবেই স্বাগত জানাবো ভেবেছিলাম যে মানে ওয়েলকাম টু ডক্টর প্লাস, আবার এখানেও বলছি যে অবশ্যই আমাদের এই অনুষ্ঠান পর্বে আপনাদেরকে স্বাগত। এবং আপনারা যারা বিভিন্ন সমস্যা নিয়ে ডক্টর প্লাসে এসেছেন বা আসেননি, অনুষ্ঠানটা দেখছেন বহুদিন ধরেই, তারা ভাবছেন যে ইদানিংকালে যে সমস্যাটা বেশ মুখে মুখে রটছে বা একটু কোথাও কেউ একটু আতঙ্কিত, একটু প্যানিকড, টুকিটাকি সমস্যাগুলো লেগেই রয়েছে। আগে তো এত ভুগতাম না। তো সেই সকল মানুষগুলো কিন্তু সত্যি কথা বলতে দিশাহারা, অনেক জায়গায় দেখাচ্ছেন ঠিকই, কিন্তু আলটিমেট ঠিক ফলটা হচ্ছে না, বা সঠিক সময় প্রপার ডায়াগনোসিস কি হচ্ছে, কি থেকে হচ্ছে, এটা যদি আগে থেকে জানা যেত তাহলে বোধহয় অনেক তাড়াতাড়ি সারিয়ে তোলা যেত, সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক না কেন। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা ভীষণ এই মরশুমের জন্য আমি বলবো একদম ভীষণই গুরুত্বপূর্ণ এবং খুব পারফেক্ট হবে আজকের আলোচনাটা, কোল্ড অ্যান্ড কাফ। সেটা নিয়ে একটু ডিটেলে পরে আসি, তবে তার আগে স্বাগত জানাই এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন কনসালটেন্ট জেনারেল ফিজিশিয়ান রিনাউন্ড ডক্টর শতরূপা দাস। স্বাগত ম্যাম। নমস্কার। বহুদিন আগে পাওয়া, আবার বহুদিন পরে পাচ্ছি। এবং ম্যাম থাকা মানে খুব সুন্দর আলোচনা, একদম গল্পের ছলে আলোচনাগুলো বুঝিয়ে দেওয়া সহজ সরল ভাষায়, কারণ সত্যি বলতে মেডিকেল টার্ম বড্ড বেশি কঠিন, সেটা আমাদের জন্য না, সাধারণ মানুষরা আমরা বুঝবো না। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে কোল্ড অ্যান্ড কাফ। আমি শুরুতেই বলছিলাম ভীষণ উল্লেখ্য এবং উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে আজকের আলোচনা, সেটা হচ্ছে ঘরে ঘরে মানুষের সমস্যা। কারো সকালবেলা হঠাৎ করে মনে হলো গলাটা একটু ব্যথা ব্যথা করছে, তো ঢোক গিলতে একটু ভয় লাগছে, তো কেউ কেউ আবার কিন্তু মানে নাকটা মনে হচ্ছে একটু ঝাড়লে ভালো হতো, কিন্তু নাকে যে খুব একটা কাফ আর জল কিছুই কিন্তু নেই, কিন্তু একটা ইরিটেশন। আলোচনাটা শুরু করি, তারপর আমরা বিভিন্ন বিষয় নিয়ে থাকবো। একদম। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাফ বা কাশি, সর্দি কাশি, তার সাথে আরো কিছু রিলেটেড সিমটমস যেগুলো নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন। আজকের এই টপিকটা নেওয়ার উদ্দেশ্য শুধু মেডিকেল টার্মস বা মেডিকেল অ্যাসপেক্টটাকে বোঝানো নয়। এইটা বলতে গেলে এটা একটা ওয়াইড স্পেকট্রাম। তো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ডিসকাস করতে গেলে মোটামুটি 5-6টা এপিসোড হয়তো লেগে যাবে, কিন্তু একটা জায়গাতে একটু ডিরেক্ট করে দেওয়া যে কাশির সাথে কি কি সিমটমস থাকলে পেশেন্ট নিজে বাড়িতে সেটা ট্রিটমেন্ট করতে পারেন, কোন কোন জায়গায় ডাক্তারকে কনসাল্ট করতে হবে এবং কোন কোন জায়গায় ডিরেক্ট একদম হসপিটালের ইমার্জেন্সিতে যেতে হবে। তো আমার আলোচ্য বিষয় আজকে এটাই। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রথমে এটা বলা যে কাশি কি কারণে হয়। তো কাশি বেসিক্যালি একটা প্রোটেক্টিভ মেকানিজম। আমাদের ফুসফুসের ভেতরে আমাদের যে শ্বাসনালী আছে সেটা না শাখা প্রশাখা বিস্তৃত করে একটা গাছের মতন স্প্রেড করে থাকে। তো সেটাকে আমরা ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রি বলে থাকি। তো এই ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রিতে যদি কোনো ফরেন পার্টিকেল, সেটা খাবার হোক, জল হোক, বা হাওয়ার সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যদি ঢুকে আসা কোনো ধুলোকণা বা ভাইরাস ব্যাকটেরিয়া এইসবও হয়, তাহলে সেটা আমাদের ওই ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রি বা এই শ্বাসনালী চেষ্টা করে কেশে সেটাকে বার করে দেওয়ার। তো এটাই হচ্ছে কাফ। এবার কাশির বিভিন্ন প্রকারভেদ আছে, এবং এখনো বলছি যে এই যে প্রকারভেদগুলো আমি আপনাদেরকে বলছি সেইগুলো কিন্তু এক্স্যাক্টলি মেডিকেলি ডিরেক্টেড নয়। এগুলো জাস্ট আপনাদেরকে ডিরেক্ট করা যে কোনটা দেখলে কি ভাববেন এবং কোথায় যেতে হবে। তো প্রথম হচ্ছে আমরা আসলে যেটা জিজ্ঞেস করি যে কাশি কি শুকনো নাকি তার সাথে কিছু বেরোচ্ছে, শ্লেষ্মা বেরোচ্ছে, কিছু খুব তরল শ্লেষ্মা কি একটু থিক থকথকে কিছু বেরোচ্ছে। তো সেইটার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট এদিক ওদিক হতে পারে। তার সাথে আমরা জিজ্ঞেস করি যে এটা কি শুধু গলার মধ্যেই কিছু সিমটমস রয়েছে, যে গলা ব্যথা করছে, গলা বসে গেছে, খুসখুসে কাশি হচ্ছে, নাকি সেটা বুকের ভেতরেও চলে গেছে, ঘর ঘর করছে, সাই সাই করে আওয়াজ হচ্ছে বুকের ভেতরে এবং কাশির সাথে খুব ঘন শ্লেষ্মা বেরোচ্ছে। তার মানে হচ্ছে কাশি কিন্তু মানে ইনফেকশন বা যাই হোক সেটা কিন্তু বুক অব্দি চলে গেছে। তৃতীয় জিজ্ঞেস করি তার সাথে অ্যাসোসিয়েটেড জ্বর আছে কি নেই। জ্বর যদি খুব হাই গ্রেড থাকে তাহলে ভাবতে হবে ইনফেকশন আছে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট মোডালিটি চেঞ্জ হবে। তারপরে হচ্ছে কাশির সাথে কোনো রকম রক্তক্ষরণ আছে কিনা, মানে কফ যে বেরোচ্ছে তাতে কিছু রক্ত আছে কিনা। যদি খুব অল্প মাত্রায় হয় সেটা হতে পারে প্রচন্ড কাশি হচ্ছে, সেই কারণে ভেতরে কিছু শিরা উপশিরা ছিঁড়ে গিয়ে অল্প একটু রক্ত বেরোচ্ছে, সেইটার একরকম ট্রিটমেন্ট। এবং তার যদি দেখা যায় যে কাশির সাথে শ্লেষ্মার সাথে খুব অতিরিক্ত পরিমাণে রক্ত বেরোচ্ছে, সেটার আরেক রকম ট্রিটমেন্ট, এবং ওটা একটা মেডিকেল ইমার্জেন্সি যেটার জন্য একদম ডিরেক্ট হসপিটাল ইমার্জেন্সি যেতে হবে। আর লাস্ট
যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে কাশির সাথে শ্বাসকষ্ট হওয়া। এবার সেই শ্বাসকষ্টটা কতটা মাত্রায় অতিরিক্ত একেবারেই বাড়িতে রাখা যাচ্ছে না, অবশ্যই হসপিটাল ইমার্জেন্সি যান। তার সাথে স্যাচুরেশন যদি ফল করতে থাকে, অক্সিজেন স্যাচুরেশন এখন সবাই মোটামুটি জানেন কোভিডের পর থেকে যে ওটা বাড়িতে চেক করা যায়। তো স্যাচুরেশন যদি কমতে থাকে অক্সিজেনের, তাহলেও কিন্তু হসপিটাল ইমার্জেন্সিতে যেতে হবে। একদম। এবং এই যে প্রকারভেদটা শুনলাম কত রকমের হয়, কি হয়, কেন হচ্ছে এবং কি থেকে কি হতে পারে বা কখন আমরা হসপিটালাইজ করার কথা চিন্তা করতে পারি। এই যে মানুষের ধারণা আছে অ্যান্টিবায়োটিক ছাড়া আমাদের এটা সমস্যাটা কমবে না। এবার সব রোগের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক, সব রোগের ক্ষেত্রেই আমাদের একটা কমন ধারণা আছে ডাক্তার মানুষ হ্যাঁ তিনি তো অ্যান্টিবায়োটিক দিয়েছে 5 দিন খাও ঠিক হয়ে যাবে। তো সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক তো দরকার পড়ে না। তো যদি আমরা এইখানে আলোচনা করি যে এই ড্রাই কফ অর কোল্ডের ক্ষেত্রে যদি আমরা ট্রিটমেন্ট করি উইদাউট অ্যান্টিবায়োটিক্স, তাহলে কিভাবে ট্রিটমেন্ট করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে ড্রাই কাফ মানে শুকনো কাশি, খুসখুসে কাশি, গলায় একটা ইরিটেশন হচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে কয়েকটা সিমটম দেখতে হবে, যে নাক বন্ধ আছে কিনা, হাঁচি হচ্ছে কিনা, ঠান্ডা লেগেছে কিনা, গা ম্যাজ ম্যাজ করছে কিনা। এগুলো কিন্তু ইউজুয়ালি অ্যালার্জির জন্য হয়। তো অ্যালার্জির জন্য যদি এরকম ড্রাই কাফ, একটা শুকনো কাফ হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময়ই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে আমি যেগুলো বলি যে প্রিভেন্টিভ মেজার্স ইউজ করা, একটু গরম ঈষদুষ্ণ জল খাওয়া, ঈষদুষ্ণ চা খাওয়া, তার মধ্যে মধু দিয়ে চা খাওয়া, গার্গল করা, বাষ্প নেওয়া মানে স্টিম ইনহেল করা, এইসব জিনিসগুলো করলে কিন্তু অনেক সময় এইটা কমে যায়। তো সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা যখন দোকানে গিয়ে বলেন যে এই জিনিসটা হয়েছে, ঠান্ডা লেগেছে, এরকম গলা খুসখুস করছে, একটা ড্রাই কাফের জন্য সিরাপ খাওয়া যথেষ্ট। তো সেইটুকু যদি দোকানদার দিয়ে দেন তো ঠিক আছে, আপনি খেয়ে নিলেন, কিন্তু অ্যান্টিবায়োটিক নিলেন আপনার মুখে মুখে ঘরে অ্যাজিথ্রোমাইসিন, আমি একটা অ্যাজিথ্রোমাইসিন খেলাম, 2 দিন খেলাম, আমার গলা ব্যথাটা একটু কমে গেল, তো আমি বন্ধ করে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু আসে আমার সমস্যাটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। এরকম 2-3 বার করার পর তারপরে কিন্তু সেই অ্যাজিথ্রোমাইসিন আর কাজ করে না। এবং অ্যাজিথ্রোমাইসিন কিন্তু ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক হলেও এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক, যেটা কিন্তু মানে হসপিটালে ভর্তি হওয়া পেশেন্টকেও অনেক সময় দেওয়া হতে পারে। এবং আমরা যদি এরকম বারবার করে খেয়ে খেয়ে এটাকে রেজিস্ট্যান্ট করে দিই, এমন একটা দিন আসবে যে হসপিটালে ভর্তি, হয়তো ভেন্টিলেটরে রয়েছে পেশেন্ট, অ্যাজিথ্রোমাইসিন দরকার কিন্তু দেওয়া যাচ্ছে না, কারণ ওটাই রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো সেই কারণে কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। একদম। এবং আমরা না ঘরোয়া ভাবে আগেও দেখুন ভালো বা সুস্থ ছিলাম, এবার এখন সমস্যা হয়ে গেছে কি মানুষ আর দেখার পক্ষপাতী না। হ্যাঁ কিছুটা হয়তো ঠিক যে আগেকার সময় এগুলো হতো খুব কম, হলে পরে সত্যি বাসক পাতা, আজকে অমুক কালকে তমুক, একটু তুলসী পাতা একটু বেটে বুটে কি একটু দিয়ে দিল, চেটে পুটে খেয়ে নিলাম আর সুন্দর করে সেরেও গেলাম। না সত্যি বলতে এখনকার সময় সেটা হয় না। এক হচ্ছে সময়ের অভাব, কে করে দেবে সেই ব্যাপারটাও নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের না এই রোগের ধরনগুলোও বদলেছে। আজকে দেখুন না আমরা একটা নতুন সিনড্রোম নিয়ে আলোচনা করছি, ভীষণ চর্চিত গুলেনবারি সিনড্রোম নিয়ে। মানে কিছুদিন আগে ঠিক 1 মাস হবে হতে HMPV নিয়ে আলোচনা করছিলাম, সেটা খুব একটা কিছু জানলাম না। তার আগে আবার আরেকটা সিনড্রোম নিয়ে আলোচনা করছি। এখন আবার রয়েছে টুকটাক এই যে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগলে বা কাশি হলে সর্দি হলে কিন্তু 1 মাস ধরে এটা কন্টিনিউ বেসিসে চলছে। এটাও ঠিক অদ্ভুত ভাবে কিন্তু সারছে না আমাদের কোল্ড কাফের প্রবলেমটা। কি বলবেন ম্যাম? এটা একটা হচ্ছে কোভিডের পর থেকে যেটা হয়েছে দেখা যাচ্ছে যে অনেক স্ট্রেন এরকম ভাইরাস বলুন ব্যাকটেরিয়া বলুন এগুলোকে বলে জেনেটিক মিউটেশন হওয়া। তো এটা না নিজের ধরনকে বদলাতে থাকে, যেরকম ভাবে সে হয়তো সিমটম দেখিয়েছিল এর আগের বার, এরপরে সেটা সেইভাবে দেখাচ্ছে না। এবং কোভিডের সময় থেকেই বলুন, অন্য যে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলুন, আমাদের ইমিউনিটি অনেকটা কমে গেছে। এবং ইমিউনিটি কমে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে কমন সর্দি লাগা, ঠান্ডা লাগা, এইসব ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি এই সিমটমগুলো ছেড়ে যেতে চাইছে না। যতই আমরা ওষুধ খাই, যতই কিছু করি, এগুলো কিছুদিন হলেও মানে সপ্তাহখানেক হলেও না লিঙ্গার করে যাচ্ছে। আগে যেটা মোটামুটি 4-5 দিনে সেরে যেত, ওটা কিন্তু এখনো সিমটম গুলো সারতে বেশ খানিকটা সময় লাগছে। একদম। কি থেকে হচ্ছে, কেনই বা হচ্ছে, সত্যি বলতে আমরা বুঝতে পারি না। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি খালি পেট, কিছুই খাইনি, জলটুকুও নিয়ে মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আটকে আছে, এটা বেরোতে পারলে বোধহয় ভালো হতো। তো হালকা ভাবে ঘুম থেকে ওঠার পর যখন শরীরটা একটু আস্তে আস্তে নর্মাল হচ্ছে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ একটু তো কফে
এটা বেরোলো কফটা, এখন অনেকটা রিল্যাক্স লাগছে, একটু বেটার লাগছে, কেন হচ্ছে এরকম ঘন ঘন মানুষের? অবশ্যই জানবেন, আলোচনাও থাকবে। রয়েছে আজকে কোল্ড অ্যান্ড কাফ নিয়ে প্রচুর মানুষের হয়তো অনেক প্রশ্ন, আমি জানি না কতগুলো প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারবো, তবে এটুকু বলতে পারি যেহেতু সরাসরি কথা বলার জায়গা নেই, তাই আপনারা কিন্তু ইউটিউব বা ফেসবুকে কমেন্ট সেকশনে কমেন্ট লিখতে পারেন, আরো কি জানতে পারছেন, তাহলে অবশ্যই আমি সেই প্রশ্নগুলো আপনাদের হয়ে ম্যামের কাছে রাখবো। আর আলোচনা যেহেতু আজকে কোল্ড অ্যান্ড কাফ নিয়ে, সেক্ষেত্রে একটা বিষয় রাখি, সেটা হচ্ছে ওয়াটারি, নোজ ওয়াটারি, কন্টিনিউয়াস নাক থেকে জল পড়ছে, অনবরত জল পড়ছে, বা হয়তো কফ ঠিক নয়, মানে খুব থিন, খুব ভীষণভাবেই কিন্তু আপনি আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, কোনো ওষুধেই হঠাৎ করে, এটা তো হয় না যে আমি একটা ওষুধ দিলাম আজকে থেকে ধরে গেল, সেটা হয় না, অ্যাটলিস্ট 3 days to 4 days তো ব্যাপারটা কন্টিনিউ হয়। তো সেক্ষেত্রে অনেকের অ্যালার্জিও ইস্যু থাকে, তো এর ট্রিটমেন্টটা কি রয়েছে, মানে যাদের অ্যালার্জি বেস থেকে হচ্ছে? ঠিক, অ্যালার্জি যেটা আপনি বললেন যে এটাকে খানিকটা বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। তো অ্যালার্জিক রাইনাইটিস মানে যেটা অ্যালার্জি থেকে একটা ইনফ্লামেশন অফ নোজ, নাকের ভেতরে একটা ইরিটেশন হয়ে একটা প্রদাহ হয়ে সেইটা থেকে এই কন্টিনিউয়াস একটা নাক দিয়ে জল বেরিয়ে যাওয়া, হাঁচি হওয়া, নাক বন্ধ হয়ে থাকা, এই সিমটমস গুলো হয়। তো যারা এইগুলো নিয়ে প্রত্যেক সিজনে ভোগেন তাদের জন্য একটা অব্যর্থ ওষুধ হচ্ছে ফেস মাস্ক। তো যাদের কোভিড হয়েছে এবং যাদের কোভিড হয়নি তারা কোভিডের সময় মাস্ক ইউজ করে দেখেছেন যে সেই সময় কোভিড হোক আর না হোক, যেটা রেগুলারের এই ঠান্ডা লেগে থাকা এইসবগুলো হওয়া, এগুলো কিন্তু অনেকটা প্রিভেন্ট করা গেছিল ওই 2-3 বছর। তো সেই কারণে যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে তারা অবশ্যই ফেস মাস্ক ইউজ করুন, যে কোনো N95 ইউজ করতে হবে এরকম না, যে কোনো একটা মাস্ক যেটা মুখ এবং নাকটাকে পুরো ঢেকে রাখছে, বিশেষত যখন আপনারা বাইরে যাচ্ছেন। তো সেটা থেকে যেটা হয়, যে কোনো আমাদের এই রেসপিরেটরি ইনফেকশন মানে ফুসফুস লাংসের যে ইনফেকশন হয় সেগুলো কিন্তু ঢোকে আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের সাথে। তো সেই কারণে যদি আমরা বাইরে থেকে এই ঢোকাটাকেই প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু অনেকটা এটা আটকানো যায়, এটা হলো প্রিভেন্টিভ। সেকেন্ড হচ্ছে যে কিছু ওষুধ হয়, অ্যালার্জির ওষুধ হয়, যেগুলো আমরা ভাবি যে হয়তো 5-6 দিন খেলে এটা ঠিক হয়ে গেল, কিছু লোকের ক্ষেত্রে কিন্তু সেটাকে প্রায় 3 সপ্তাহ অবধি এক্সটেন্ড করতে হয়। খুব ছোট একটা ওষুধ, একটাই ওষুধ সারাদিনে একমাত্র রাত্রিবেলা এটা ইউজ করা এবং 3 সপ্তাহ টানা ইউজ করা, ফেস মাস্ক পরা, আর কিছু নিজের ইমিউনিটিটাকে খেয়াল রাখা, একটু ভালো মন্দ খাওয়া, আর কোনো ভিটামিন সাপ্লিমেন্টস যদি দরকার হয় তাহলে খাওয়া, একটু জল বেশি করে খাওয়া, এটাতেই কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিসের সিমটমস গুলোকে বেশ ভালো মতন আটকানো যায়। বেশ, আপনারা কিরকম সমস্যায় ভুগছেন, কি হচ্ছে সেগুলো একটু লিখে জানান কমেন্টসে, তাহলে আমাদের সুবিধা হবে। আর ওভারঅল আজকে যেহেতু একটা আলোচনা করছি কোল্ড অ্যান্ড কাফের ক্ষেত্রে, তো কত ধরনের সমস্যা হয়, কি হয়, দেখুন একটা আমরা খুব শুনে থাকি রেসপিরেটরি ট্র্যাক্ট এবং আপার অ্যান্ড লোয়ার দুটো ভাগ, এবং সেটাকে একটু আমরা ইন জেনারেল আলোচনা করি, আপারের দিক থেকে কি কি সমস্যা হতে পারে, যদি লোয়ার থাকে তাহলে সেটা কি সমস্যা হতে পারে। আচ্ছা, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, আবার আমি বলছি যে একটা মেডিকেল ডিসকাশন আমি এখানে করব না, কারণ যেটা বললাম যে ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি বা শ্বাসনালী যে শাখা প্রশাখা বিস্তৃত করে রয়েছে ফুসফুসের ভেতরে, সেটার অনেকগুলো ধাপ হয়, সেই ধাপের মধ্যে কিছুটা ওপর দিকে মানে নাকের দিকে যতটা, সেটা হচ্ছে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপনাদের বুঝতে সুবিধার জন্য গলা অবধি ধরা যায়, গলার নিচে যতটা বুকের ভেতরে রয়েছে সেটাকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এরকম করে বলছি। তো গলা অবধি যে সিমটমস গুলো হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, গলা খুসখুস করছে, নাক বন্ধ রয়েছে, শুকনো কাশি হচ্ছে, এগুলোকে বলা যায় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট তখনই হচ্ছে যখন বুকের ভেতরে কোনো একটা চাপা ফিলিং মনে হচ্ছে যে রয়েছে, বুকের ভেতরে কিছু চেপে রয়েছে, কাশি হচ্ছে, কাশির সাথে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, বুকের ভেতরে সাই সাই করে শব্দ হচ্ছে, বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি প্রচন্ড হচ্ছে, সেগুলোকে আমরা সব ধরতে পারি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আমি এই প্রসঙ্গটা একটা এখানে মাঝে প্রশ্ন করে রাখি, এটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ বাচ্চাই কিন্তু ছোট সময়টা ভীষণ ভোগী, মানে তারা হয়তো আজকে একটু ভালো আছে, আগামীকাল 2 দিন যেতে না যেতে আবার ওই ঘর 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 করে একটা শব্দ, বা মানে একটু দৌড়চ্ছে একটু খেলছে, একটা সাই সাই শব্দ কিন্তু শোনা যায়, মানে এক্ষেত্রে তাদেরকেই বা কিভাবে আমরা ভালো রাখতে পারি, যত্নে রাখতে পারি?
বাচ্চাদের ব্যাপারটা প্রচন্ড সেনসিটিভ, যেহেতু ওদের পুরো জিনিসটাই মানে সবকিছুই আছে কিন্তু ছোট ফর্মে, তো সেই কারণে হচ্ছে ওদের খুব তাড়াতাড়ি আপার থেকে লোয়ারে স্প্রেড করে যায় ইনফেকশন গুলো, এবং ওদের ইমিউনিটির কারণে এবং যে কোনো কারণেই হোক ওদের কিন্তু সিমটমস গুলো অনেক বেশি মাত্রায় দেখা যায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে মাস্ক পরিয়ে রাখা খুব ডিফিকাল্ট, ওই জন্য ওটা বলা যায় না। কিন্তু তাও একটু চেষ্টা করা যে ওদের মানে খেলাধুলোর জায়গাটা একটু ক্লিন রাখা, ওরা যে জিনিসপত্রগুলো নিয়ে খেলছে সেগুলোকে একটু পরিষ্কার রাখা, ধুলো ময়লা থেকে একটু দূরে রাখা, হাত যে বাচ্চাদেরকে হ্যান্ডেল করা হচ্ছে যখন, তখন হাত মুখ পরিষ্কার রাখা, সাবান দিয়ে ধোয়া। তো এইগুলো করে বাচ্চাদেরকে একটু যত্নে রাখা যেতে পারে। একদমই। কিন্তু যাদের এই ধরনের সমস্যা হয় তাদের জন্য তো অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ওটা হোম ট্রিটমেন্ট করা উচিত না। আমি তাও বলবো যে অ্যাডাল্ট রোগীরা নিজেদের তাও চেষ্টা করতে পারেন নিজেদের ট্রিটমেন্ট নিজেরা কিছুটা অবধি করার, প্রিভেন্টিভ মেজার্স বাড়িতে ইউজ করার। কিন্তু বাচ্চাদের যদি কোনো এদিক ওদিক হয়, রেসপিরেটরি সিমটমস দেখা যায়, ওদের খুব দ্রুত স্প্রেড করে, তো সেই কারণে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ট্রিটমেন্ট করা উচিত। একদম। এই যে আমরা বলছিলাম একটু ঘর ঘরে আওয়াজ, দেখবেন এটা না একটা বয়সের পর, মানে একটু যদি এজেড দেখেন, মানে আপনার দাদু ঠাকুরদাকে বা ঠাকুমা ঠাম্মিদের, এনাদের ভিতরে কিন্তু এই ব্যাপারটা একটু বয়সকালে আমরা লক্ষ্য করেছি যে সারাক্ষণ একটা ঘর ঘরে একটা শব্দ তাদের ভিতরে। তারা নিজেরাও বলতেন যে ও ঠিক হয়ে যাবে। একটা মজা করে বলি, বুকে সর্ষের তেল মালিশ করে প্রত্যেকদিন স্নান করতে যাবি, দেখবি কোনো ঠান্ডা থাকবে না। কিন্তু এখন সর্ষের তেলেও ভেজাল। এখন আর বলা হয় না বাচ্চাদের শীতকালে সর্ষের তেল মাখিয়ে উল্টো করে চাঁদে রেখে দিয়ে ছাদের, সেক্ষেত্রে পিগমেন্টেড স্কিন হতে পারে, সেক্ষেত্রে তাদের আরো উল্টো হিতে বিপরীত হতে পারে। সবটাই বদলেছে, বদলানোর সাথে সাথে ট্রিটমেন্টও বদলেছে। এখনো প্রচুর প্রচুর মানুষ রয়েছেন যারা সেই মিথগুলো নিয়ে বসে থাকেন, এবং সত্যি বলছি তাদের আজকে বারবারন্ত। এটা ফেলে রাখা ঠিক নয় আজকের সময় দাঁড়িয়ে, যেখানে আমরা ভাইরাসের যুগটা কাটাচ্ছি, সেখানে তো অবশ্যই না। তো এক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ফিভার থাকা আর নট, এটা নিয়ে একটু আলোচনা করি। অনেকের কোল্ড কাফের সমস্যার থেকে সাথে হয়তো জ্বরও রয়েছে, সেটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? জ্বর যদি থাকে সেখানেও জ্বরটা কিরকম রয়েছে, মানে সর্দি কাশি রয়েছে, তার সাথে খুব হালকা গা ম্যাজম্যাজ করছে, সেরকম হয়তো শ্বাসকষ্ট নেই, কাশিটা হয়তো খুব হালকা, সেই ক্ষেত্রে এটাকে না আমরা ভাইরাল বলতে পারি, অ্যালার্জিক বলতে পারি। তো সেই ক্ষেত্রে খুব টেনশন করার কিছু নেই। সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট যেগুলো আমরা কাশির জন্য দিয়ে থাকি সেই জিনিসগুলো ইউজ করা, ডাক্তারের পরামর্শ নিয়ে। অবশ্যই জ্বর থাকলে একবার ডাক্তার পরামর্শ নিয়ে নেওয়া উচিত। কিন্তু জ্বরটা যদি হাই গ্রেড হয়, খুব বেশি জ্বর আসছে, দিনে বারবার করে আসছে, অনেক দিন ধরে রয়েছে, 3 দিনের বেশি জ্বর হয়ে গেছে, কাশিটা বেশ মারাত্মক রয়েছে, রাত্রিবেলা ঘুমানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে একটা ইনফেকশন ভাবতে হবে। এবং আবার বলছি, ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক না ইউজ করে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ক্ষেত্রে একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিক হয়তো আমরা স্টার্ট করতে পারি। এবং তারপরে যদি দেখা যায় যে কাশির সাথে খুব বেশি শ্লেষ্মা বেরোচ্ছে, সেইটারও কিন্তু আমরা পরীক্ষা করতে দিই যে ওটার ভেতরে কিছু ব্যাকটেরিয়া আছে কিনা, ওটাকে কালচার সেন্সিটিভিটি করা হয়, করে দেখা হয় যে কোনো স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের প্রতি ওর কোনো সেন্সিটিভিটি আছে কিনা, যদি থাকে সেই অ্যান্টিবায়োটিক স্টার্ট করি। আর 3 দিন জ্বর হয়ে যাওয়ার পর আমরা যেটা করি, একটা রুটিন ব্লাড টেস্ট করতে দিই, করে দেখি যে ওই ব্লাড টেস্টে কি কি আছে, সেই মতন ট্রিটমেন্ট আমরা শুরু করি। এবং কোন ক্ষেত্রে ম্যাম হয়তো জ্বরের বারবারন্তটা বোঝা যায় না, প্রথম প্রথম হয়তো দেখা যাচ্ছে যে আন্ডার কন্ট্রোল, ওষুধ খাচ্ছি, কমছে, কোন জায়গাটা সমস্যা হয় বলি, মানে যখন ডাক্তার বলে দেন যে 6 ঘন্টার আগে কিন্তু আর মেডিসিন দেওয়া যাবে না, অথচ দেখা যাচ্ছে 6 ঘন্টা পেরোতে না পেরোতে আবার জ্বর শুরু হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু বাড়ির লোকের অসুবিধাই হয় যে এই সময় আমি কি করব। আর সবসময় অবশ্যই ডক্টরের কাছে দেখিয়ে আসার পর বারে বারে তো ফোন করে ডিস্টার্ব করা যায় না, ওনারা ওনাদের ব্যক্তিগত তো জীবনও রয়েছে, তো কি করবেন সেই মুহূর্তে? সেক্ষেত্রে কখন হসপিটালাইজ করার সিদ্ধান্ত তারা নেবেন জ্বর যদি অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে? আচ্ছা, আবার বলি যে জ্বরও কিন্তু একটা প্রোটেক্টিভ মেকানিজম। জ্বর হচ্ছে মানে বডি ইজ ফাইটিং अगेंस्ट দ্য ইনফেকশন। তো বডি যদি ফাইট করছে তো সেটাকে করতে দিতে হবে। জ্বর যদি মাত্রাতিরিক্ত না হয় তাহলে আমরা যেটা বলি যে প্রথম 3 দিন প্যারাসিটামল দিনে 4 বার করে খাওয়া, মোটামুটি 4 ঘন্টার গ্যাপ রাখা,
তার মধ্যেও যদি জ্বর আসে তাহলে গা হাত পা ভালো করে মুছিয়ে দেওয়া। আর বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু একটা প্রবলেম থাকে যে জ্বরের সাথে একটা তরকা বলে, যে একটা খিঁচুনি হয়, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের জ্বর প্রিভেন্ট করাটা আমাদের জন্য আরেকটু বেশি ডিফিকাল্ট হয়ে যায় এবং মানে আবশ্যক। চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট মোডালিটি একটু অন্যরকম, মানে প্যারাসিটামল কাজ না করলে তখন আরেকটা ওষুধ দেওয়া হয়। কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি জ্বর এরকম ভাবে এসে যায় তাহলে আমি একটু বলি ধৈর্য ধরতে। তো দিনে 4 বার করে প্যারাসিটামল খাওয়া, তার মাঝখানে যদি জ্বর আসে তাহলে বুঝতে হবে যে ইনফেকশনটা সত্যি মানে মাত্রাতিরিক্ত হয়েছে। সেটা যতক্ষণ অবধি আমাদের কন্ট্রোলে থাকে যে আমরা আউটডোর বেসিসে করতে পারছি ততক্ষণ অবধি আমরা সেটা করি। যেই মুহূর্তে মনে হচ্ছে যে না হয়তো এটার জন্য ওনাকে ভর্তি করতে হবে, সেটা কিন্তু তখনই বলে দেওয়া হয় এবং সেটা করা উচিত। মানে বাড়িতে রেখে এই ট্রিটমেন্ট গুলো তখন না করাই ডিফিকাল্ট হয়ে যেতে পারে। ঠিক, একদমই। আচ্ছা, এবার একটা বিষয় আসে, সেটা হচ্ছে অনেকের না রক্ত পড়ছে নাক দিয়ে, বা অনেক সময় দেখা যায় কফের টুকরোর সাথে একখণ্ড একটু রক্ত উঠে এলো, দেখা যায়। এটা এরকম ক্ষেত্রে কি করবেন? আচ্ছা, কাশির সাথে রক্ত বেরোনো যেটা আমি বলছিলাম, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি হিসাবেই ট্রিট করা উচিত। কিন্তু আবার কতটা রক্ত বেরোচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে যে আপনি একদম মানে প্যানিক করে ইমার্জেন্সিতে যাবেন নাকি আপনি আপনার পাশের ডাক্তারকে দেখাতে পারেন। এবার যদি খুব অল্প রক্ত বেরোয় তাহলে যেটা বলবো যে গলা প্রচন্ড কাশতে কাশতে হয়তো ভেতরে যেটা বলি আমরা গলা চিরে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেটা খুব কম হবে এবং শ্লেষার সাথে হয়তো একটুখানি 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত দেখা যাবে। সেটার জন্য আপনি ডাক্তারকে কনসাল্ট করুন। এটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট পসিবল, এটা আউটডোরে ম্যানেজমেন্ট পসিবল। কিন্তু যদি খুব অতিরিক্ত পরিমাণে রক্ত বেরোয় কাশির সাথে, ইন্ডিয়ার মতন কান্ট্রিতে সেটার প্রথম এবং প্রধান কজ হচ্ছে টিবি বা যক্ষা। তো সেটা হতে পারে এবং কিছু পালমোনোলজিক্যাল মানে লাং রিলেটেড, ফুসফুস রিলেটেড কিছু ইমার্জেন্সি হতে পারে। তো সেইগুলো সবকটার ক্ষেত্রেই যদি খুব বেশি পরিমাণে রক্ত বেরোচ্ছে তাহলে সেটা আবার মেডিকেল ইমার্জেন্সি এবং হসপিটালের ইমার্জেন্সিতে সেটা নিয়ে গিয়ে প্রথমে ম্যানেজমেন্ট, তারপরে ডায়াগনোসিস, তারপরে সেটা স্পেসিফিক ট্রিটমেন্ট, এরকম ভাবে। একদম। আর অনেকের এই দীর্ঘদিন কফের ট্রাবল থাকাকালীন অনেকের কিন্তু একটু শ্বাসকষ্টের প্রবণতাও দেখা যায়। কিছুটা মৌসুমী কাল রয়েছে, এবং শীতে যাদের শ্বাসকষ্ট রয়েছে, যাদের কেস হিস্ট্রি রয়েছে, তারা কিন্তু শীতের সময়টা একটু বেশিই ভোগেন। কিন্তু অনেকে রয়েছেন সারাটা বছরই কিন্তু তাদের একটু ব্রিদিং প্রবলেম হয়, তার ভিতরে তারা আবার স্মোকিং করেন, তার ভিতরে আবার তারা মানে বিভিন্ন ধরনেরই তো বিষয় রয়েছে যেগুলো আর খুলে বলছি না, মোটামুটি সেই সবেও আসক্ত। তো কি করা যাবে ম্যাম? এইটা হচ্ছে আপনি যেটা বললেন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটাকে বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি বলা হয়। কিছু ক্ষেত্রে সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, যাদের হচ্ছে ক্রনিক্যালি অনেক দিন ধরে অনেক বছর ধরে একটা ফুসফুসে কাশি এইসব চলতেই থাকে। সেটাকে প্রেসিপিটেট করে মানে বাড়ায় আরো এই স্মোকিং হিস্ট্রি। যদি স্মোক করতেই থাকে পেশেন্ট তাহলে হচ্ছে ওই তার ট্রিটমেন্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি যেটা খুব মানে বলে থাকি যে ফুটো কলসিতে জল ভরার মতন, মানে একদিক থেকে আমি ট্রিটমেন্ট করছি, আরেক দিক থেকে উনি স্মোক করছেন, আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না। যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ স্মোকিং স্টপ রাখতে হবে, আর তারপরে তো ট্রিটমেন্ট করাতে হবে। মানে রিকভারি টাইমটা তো দিন, সেটা না করে আবারও উল্টে তার ভিতরে চাপিয়ে দিচ্ছেন। যাই হোক, সেটা তো অবশ্যই বারবারই আমরা বারণ করবই, কারণ যেহেতু স্বাস্থ্য নিয়ে আলোচনার সচেতনতার অনুষ্ঠান, সুতরাং সুস্থ থাকার কথায় তো এই কথাটা আসবে। আরেকটা যেটা মেজার জিনিস সেটা হচ্ছে যে আমরা প্রিভেনশনের জন্য কিন্তু আলোচনা করিনি। এবার আমরা একদম কিছু ডিসকাশন, কিছু টপিক নিয়ে আলোচনা করবো। আমাদের হাতে মিনিট 5 এর মতো আছে, তার ভিতরে আশা করছি আমরা আলোচনা করতে পারবো মেজার্স টু প্রিভেন্ট। মেজার্স টু প্রিভেন্ট, সবার প্রথমে আমার অ্যাডভাইসে লেখা থাকে ইউজ ফেস মাস্ক। তো একটা মাস্ক পরা জরুরি, বিশেষ করে যখন সিজন চেঞ্জ হচ্ছে মাস্ক পরুন, নাক মুখ ঢাকা রাখুন, বিশেষত যখন বাইরে যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে নিজের হাইজিন মেনটেন করা, হাত ভালো করে সাবান জল দিয়ে ধোয়া, স্যানিটাইজ করা, যেখানে সেখানে হাত দিয়ে নিজের নাকে মুখে হাত না দেওয়া, যেমন কোভিডের টাইমে আমরা করতাম। তো এই দুটো জিনিস প্রচন্ডভাবে প্রিভেন্টিভ। থার্ড হচ্ছে ওই যেটা বললাম যে ইমিউনিটিকে খুব স্ট্রং রাখা। আমি কোভিডের সময়, দো আই এম অ্যান অ্যালোপ্যাথি প্র্যাকটিশনার, তাও আমি বলতাম যে নন বেঙ্গলিরা কাঢ়া খুব ইউজ করে, যেটা আপনি বলছিলেন বাসক পাতা এইসব দিয়ে। তো এরকম যদি কোনো হার্বাল লিকুইড থাকে, যদি মনে হয় যে আপনি খেতে চান, খেতে পারেন। দে রিয়েলি ওয়ার্ক ম্যাজিক্যালি, খুব ভালো কাজ করে, ইমিউনিটি বাড়ায় এবং গলাটাকে একটু রেস্ট দেয়। তো এই জিনিসগুলো আমার মনে হয়। কনসাল্ট ডক্টর, আমরা কখন ডক্টরের কাছে আসবো কনসাল্ট করতে?
ডাক্তারের কাছে কনসাল্ট করতে আসা হচ্ছে যখন আপনার মনে হচ্ছে যে রাত্রিবেলায় আপনি শুতে পারছেন না, ঘুমোতে পারছেন না, কাশিটা মাত্রাতিরিক্ত হয়েছে। যদি বাড়িতে স্যাচুরেশন মেশিন থাকে, যদি আপনি দেখতে পারেন যে স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন 90% থেকে কমে যাচ্ছে, যদি দেখছেন যে বাচ্চার ক্ষেত্রে ঝিমিয়ে পড়ছে বা প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে, যদি দেখছেন যে কাশির সাথে রক্ত বেরোচ্ছে এইসব ক্ষেত্রে, এবং যদি কাশির সাথে প্রচন্ড বেশি জ্বর থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করা ভীষণভাবে মানে ফেলে প্রয়োজনীয়। না রাখা, সময় একদম। নষ্ট না করা। প্রিকশন অ্যাবাউট ইউজিং ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক্স। এইটা আগেন আমার একটা খুব ফেভারিট টপিক, যেটা নিয়ে আমি বলে থাকি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমার বারবার করে এই একটাই কথা বলা, যে অ্যান্টিবায়োটিক যদি নিতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শে নিন। দোকানে গিয়ে জাস্ট বলে যে আমাকে 2টো অ্যান্টিবায়োটিক দিন, ওটা করবেন না। যদি বা করে থাকেন তাহলে সেটা কোর্স কমপ্লিট করুন। যদি 5 দিনের কোর্স হয়, যদি 7 দিনের কোর্স হয়, সেই কোর্সটা কমপ্লিট করুন। সিমটম সেরে গেলেই অ্যান্টিবায়োটিক বন্ধ করবেন না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানে আমার ঠিক হয়ে গেছে তো কোনো 2 দিনে ওষুধ আর বন্ধ লাগবে করে না। দিলাম। হ্যাঁ ঠিক, আবারও কিছুদিন বাদে কিন্তু আবার সেটা ফিরে আসে, বিকজ ওই যে আমরা কোর্সটা কমপ্লিট করলাম না তার দরুন। এরপর যেটা আসবো, ইউজিং ইনহেলার্স। অনেকের ক্ষেত্রে ইনহেলার ছোট থেকেই হয়তো অভ্যেসগতভাবে এসে গেছে, এবং কেউ কেউ হয়তো বয়সের সন্ধিক্ষণে এসে নিতে হচ্ছে। তো কোন ক্ষেত্রে আমরা ইনহেলারটা ইউজ করব? ইনহেলার আবার ক্রনিক কেসে আমরা দিয়ে থাকি, মানে অনেক দিন ধরে যারা ভুগছেন শ্বাসকষ্টে বা কাশিতে, সেই ক্ষেত্রে এটার অনেক প্রকারভেদ আছে কিভাবে আমরা ইনহেলার দিই। কিন্তু আমি এই টপিকটা স্পেসিফিক্যালি মেনশন করেছি, তার একটা কারণ আছে। এটা আমরা সিরিজ দেখি না, তো সিরিজে এরকম একটা আমেরিকান ড্রামা আছে, মেডিকেল ড্রামা, হাউস এমডি বলে। তো সেখানে ডক্টর গ্রেগরি হাউস, একজন পেশেন্ট এসেছেন ওনার কাছে এবং বলছেন যে আমাকে একজন ডাক্তার ইনহেলার দিয়েছেন, আমি ইউজ করছি কিন্তু আমার কাজ হচ্ছে না। তো ডক্টর হাউস বললেন যে আচ্ছা আপনি ইনহেলারটা ইউজ করতে জানেন? তো উনি বললেন আপনার কি আমাকে বোকা মনে হচ্ছে, আমি ইনহেলার ইউজ করতে জানি না? তো তখন উনি দেখালেন যে ইনহেলারটা উনি কিভাবে ইউজ করেন। একবার ঝাঁকিয়ে নিয়ে একবার এখানে পাফ করলেন। তো ইনহেলার ইউজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কিভাবে ইউজ করছি, নাক বন্ধ করে পাফ করে ইনহেল করা। তো সেটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একবার দেখে নেবেন যে কিভাবে ইউজ করতে হয়। একদম। আর একদম সংক্ষিপ্ত সময় তো আমি ডায়াগনস্টিক, ট্রিটমেন্ট, মডালিটিসটা একসাথে ছোট্ট করি। একদম। ডায়াগনোসিস আমরা যেটা দিয়ে করি, কিছু রুটিন ব্লাড টেস্ট করি। আমাদের আউটডোর বেসিসে যেটা করি, একটা বুকের এক্সরে করাই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে কাফ বেরোচ্ছে, যেটা শ্লেষ্মা বেরোচ্ছে, সেটা একটা কালচার সেন্সিটিভিটিতে পাঠাই, এবং কিছু ক্ষেত্রে হয়তো একটা সিটি স্ক্যান অফ থোরাক্স করাই। তো এইগুলো করে মোটামুটি একটা ট্রিটমেন্ট, একটা ডায়াগনোসিসের ডিরেকশনে আমরা চলে যাই, এবং সেই হিসাবে আমরা ট্রিটমেন্টটা করি। একদম। এখানে আর নতুন করে কিছু বলার নেই, আর সময়ও নেই। অনেক ধন্যবাদ ম্যাম, আপনাকে জানাই। ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার।